এখানে যে আইবিএ আইবিবি এই কারেন্ট গুলোর কম্পোনেন্টের সম্বন্ধে আলোচনা হয়েছে, বাট আমরা পরবর্তীতে এগুলো সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা আছে আরো। এই এই কম্পোনেন্টই শেষ কথা না আসলে, এছাড়া আরো এগুলাকে ভেঙে আরো কম্পোনেন্টে ভাঙা বা বানানো হয়, যেগুলো থেকে আমরা ভিতরের ইন্টারনাল ডায়নামিক্সটা আরো ভালো বুঝতে পারবো। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের আসলে যেটা করা লাগবে, এখানে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইল গুলোর ছবি দেখতে পাচ্ছি আমরা, যেগুলো আমরা এখন বুঝি যে একটি মোডে কেন এরকম হচ্ছে, এবং সেই সাথে আমরা অন্য তিনটা মোডেও আমরা এদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইল গুলো কিরকম সেটাও কিন্তু জানি, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করে ফেলেছি। অন্য তিনটা মোডের অপারেশনের সময় ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইলের নেচারটা কেমন হবে কোয়ালিটেটিভলি, নট অ্যাকচুয়াল এক্সপ্রেশন জানি না, কিন্তু আমরা বলতে পারি যে আচ্ছা এটা এই পয়েন্টে এরকম হবে, ওই পয়েন্টে এরকম হবে, সো এইটুকু জায়গায় সে এভাবে ভ্যারি করবে। আমরা বাউন্ডারি কন্ডিশন গুলো যেমন এখন খুব ভালো মতো বুঝে গিয়েছি, সেটা নিয়ে ডিটেলস আলোচনা কত ক্লাসে হয়েছে। আজকে আমরা যেটা দেখবো যে এই যে এক্সপ্রেশন, এই যে কার্ভ গুলো, এদের এক্সপ্রেশন যদি বলা হয় ডিরাইভ করো, কেমনে করা যায়, এবং এবং সেই এক্সপ্রেশন গুলোর ফর্ম কি হয়, ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন গুলো দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে মোর ম্যাথস এর যেহেতু মানে ফিজিক্স এর যেহেতু ম্যাথস আছে, তো ওগুলো আমরা বই থেকে দেখতে থাকবো। খুব কমপ্লিকেটেড কিছু না, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, যে টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা করে এসেছো চ্যাপ্টার 6 এ করেছো, বা পিএন জাংশন ডায়োডের বেলায়ও করেছো। ওকে, তো আমাদের আলোচনাটা শুরু হবে হলো তোমাদের বইয়ের এখান থেকে, মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন এই সেকশন থেকে শুরু হবে। সো এখানে দেখো তোমাদের যে বিজিটিটা আছে, সে এই ছবিটা তো আমরা আগেও দেখেছি, সেই বিজিটিটারই একটা ডায়াগ্রাম এখানে ড্র করেছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। হ্যাঁ, তো এই ডায়াগ্রামটা একটু বোঝার ব্যাপার আছে, আমি একটু জুম করি। দেখো এখানে একটা বিজিটি, আমরা যে এনপিএন বিজিটিটা এঁকেছিলাম, আমরা এখন সেই বিজিটিটার ক্যারিয়ার প্রোফাইল বের করতে চাই। তো এটা তিনটা রিজিয়ন আছে, এন, পি এবং এন, এবং এখানে আমাদের তিনটা রিজিয়নকে একটু এমন ভাবে আঁকা হয়েছে যেভাবে নরমালি বিজিটিতে ডাইমেনশন গুলো থাকে, এমিটার এবং বেস, এই দুইটা ডাইমেনশন রিলেটিভলি স্মল হয়, আর কালেক্টরের ডাইমেনশন রিলেটিভলি বিগ হয়। তো সেইভাবেই এখানে আঁকা হয়েছে, এবং এরা কেন স্মল হয় সেই জিনিসগুলো আমরা আসলে দেখবো, কেন হয় সেটা পরে জানবো আমরা, কেন স্মল করে বানানো হচ্ছে। তো এখানে মেইনলি যেটা ডিপ্লিশন রিজন গুলো দেখানো হয়েছে, এবং কিছু কোঅর্ডিনেট ডিফাইন করা হচ্ছে। তো কোঅর্ডিনেট ডেফিনেশন গুলো দেখো, এটাই মেইনলি দেখাতে চাচ্ছি, যে তোমাদের এখানে x ইকুয়াল টু 0 কোঅর্ডিনেট বলতে এই পয়েন্টকে বোঝানো হয়েছে, এবং x ইকুয়াল টু xb বলতে এই পয়েন্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ রিজিয়নের উইডথ হলো xb। ওকে, কালেক্টর রিজিয়নের জন্য ডিফারেন্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু ইউজ করা হচ্ছে, x ডাবল প্রাইম 0। সাধারণত আমরা যখন x ইকুয়াল টু 0 একটা বলি, সেটা সাপেক্ষেই সবকিছুকে বলে থাকি, বাট এখানে কিন্তু x ডাবল প্রাইম 0 বলা হচ্ছে। হ্যাঁ, সো এবং এখানে x ডাবল এইটাকে রেফারেন্স ধরে, অর্থাৎ কালেক্টরের জন্য এই পয়েন্টকে রেফারেন্স ধরে কালেক্টরের এই পয়েন্টের লাস্ট পয়েন্ট হলো xc বলা হয়েছে, অর্থাৎ নিউট্রাল কালেক্টর রিজিয়নের উইডথ হলো xc। আচ্ছা, এবার এমিটারের জন্য এক্স অ্যাক্সিসটাকে এইটাকেও ধরা হয়নি, এটাকেও রেফারেন্স ধরা হয়নি, তার জন্য আলাদা এক্স অ্যাক্সিস এই দিকে ডিফাইন করা হয়েছে, তার জন্য এক্স অ্যাক্সিসটা এক্স প্রাইম নামে এই দিকে ডিফাইন করেছে, এবং এখানের ইনিশিয়াল পয়েন্ট অফ রেফারেন্স হলো এই পয়েন্ট এক্স প্রাইম ইকুয়াল টু 0। ওকে, আর লাস্টের পয়েন্ট হলো এক্স প্রাইম ইকুয়াল টু এক্স ই, অর্থাৎ নিউট্রাল এমিটার রিজনের উইডথ হলো এক্স ই। ঠিক আছে, সো তাহলে আমরা তিনটা রিজিয়ন পেয়ে যাচ্ছি, এবং এই তিনটা কেন আমরা এইভাবে কোঅর্ডিনেট ডিফাইন করলাম, আর অন্য কিছু না, জাস্ট আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিবিলিটির জন্য, বা যাতে আমরা ইকুয়েশন গুলো যখন ডিরাইভ করব, এই কোঅর্ডিনেট সিস্টেম ধরে আমাদের চিন্তা করাটা সহজ হয়, ইজিলি আমরা ডিরাইভ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তাহলে যাই, আমাদের এই ডায়াগ্রামের সাথে তো আমরা অনেকবার ডিসকাস করেছি, আমরা অবশ্যই অ্যাক্টিভ মোডেই ডিরাইভেশনটা করছি, বাট এখানে যে ডিরাইভেশন প্রসিডিউর ফলো করা হয়েছে, কারো যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইলের আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে অন্য যে কোনো মোডে সে একই প্রসিডিউর ফলো করে ডিরাইভ করতে পারবে। ঠিক আছে, সো এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে বেস রিজিয়নে যাই। ওকে, সো বেস রিজিয়নে আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইল, অর্থাৎ বেস রিজিয়ন বলতে আমি যেটা করি, এই ছবিটাকে এখন আমি হোয়াইট বোর্ডে নিয়ে যাই।
তো এই হলো আমাদের বেস রিজিয়নের বেস রিজিয়ন বলতে আমরা মাঝখানের রিজিয়নে আমরা এখন বের করতে যাচ্ছি যে এই ইকুয়েশন এটাকে আমরা কি ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সো এখানে বেস রিজিয়নে আমাদের তাহলে প্রথমে যেটা করব আমরা অ্যাম্বিপোলার ট্রান্সপোর্ট ইকুয়েশনটি লিখব এবং সেই ইকুয়েশন লেখার সময় আমাদের এখানে অনেকগুলো টার্ম বাদ চলে যাবে। অনেকগুলো মানে স্পেসিফিক্যালি দুটো টার্ম, একটা হলো ইলেকট্রিক ফিল্ড, এইটার এই রিজিয়নটা তো নিউট্রাল, এখানে তো ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, সো এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড 0 এবং আমাদের সেই সাথে হলো যে তোমার জেনারেশন আমরা ধরছি না, সো জেনারেশন না ধরলে জি ইকুয়াল টু 0, তো সেটা ধরলে আমাদের ডিফিউশনের আমাদের যে ইকুয়েশনটা দাঁড়ায় ট্রান্সপোর্ট ইকুয়েশন সেটা হয় হলো এরকম। আচ্ছা, এবার নোটেশন গুলো একটু খেয়াল করো, এখানে নোটেশন গুলা কিভাবে লিখেছে। ডিবি, হোয়াট ইজ ডিবি? ডিবি হিয়ার ইজ দ্য ইলেকট্রন, মানে মাইনরিটি ক্যারি, এখানে মাইনরিটি ক্যারিয়ার যেটাই হোক সেটা যেহেতু এখানে ইলেকট্রন, সো ইলেকট্রনের ডিফিউসিভিটি, ডিফিউশন অথবা ডিফিউশন কনস্ট্যান্ট বলি আমরা, ডিফিউশন কনস্ট্যান্ট অফ মাইনরিটি ক্যারিয়ার্স ইন দ্য বেস রিজিয়ন। ঠিক আছে, সো এটা আমাদের ডিফিউসিভিটি। এরপর আছে হলো ডেল্টা এন বি, অর্থাৎ বেস রিজিয়নে মাইনরিটি ক্যারিয়ার, এক্সেস মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। যেহেতু আমাদের এটা একটা এনপিএন বিজেটি, সো এনপিএন বিজেটির জন্য আমাদের এখানে মাইনরিটি ক্যারিয়ার হলো এন, অর্থাৎ ইলেকট্রন, সো এই জন্য আমরা ডেল্টা এন বি লিখেছি। কাউকে যদি ডিরাইভ করতে দেওয়া হতো এনপিএন এর বদলে একটা পিএনপি ট্রানজিস্টরের জন্য তুমি বেসের এক্সপ্রেশন, কারেন্টের এক্সপ্রেশন, ক্যারিয়ারের এক্সপ্রেশন নিয়ে আসো, তখন তার ইকুয়েশন লেখার সময় কিন্তু ডিবি ডেল্টা এক্স স্কয়ার ডেল্টা স্কয়ার ডেল্টা পিবি লিখতে হতো, কারণ সেখানে এক্সেস মাইনরিটি ক্যারিয়ার হলো হোল, তাই না? সো এইটা চিন্তা করে তুমি এখানে এন বা পি বসবে। তো আমাদের বেলায় যেহেতু আমরা এন পি এন বিজিটি নিয়ে চিন্তা করছি, তো আমাদের এখানে ডেল্টা এন বি লিখেছি। আচ্ছা, তাই এটা আমরা ডেল্টা এন বি বুঝলাম। আর টাও বি, এটা হলো বেস রিজিয়নের এক্সেস মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইম। ঠিক আছে, সো সেটাকে আমরা বলছি হলো টাও বি। আচ্ছা, তো এইখানের আমাদের এই যদি হয় ইকুয়েশন, তো এটার সলিউশন আমাদের কি ফর্মের হয় সেটা তো আমরা অনেকবার এই ধরনের ইকুয়েশন সলভ করেছি এই কোর্সেই, যেটার সলিউশন আসলে এই ফর্মের হয়ে থাকে, এই ফর্মের হয়ে থাকে। এবং আমাদের এখানের দুটো কনস্ট্যান্ট আছে এ আর বি, এই দুটো কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের লাগবে হলো বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, এই বাউন্ডারি কন্ডিশন গুলা কি হবে? দুটো বাউন্ডারি কন্ডিশন আছে, একটা বাউন্ডারি কন্ডিশন হবে হলো আমাদের এই পয়েন্টে, আর একটা বাউন্ডারি কন্ডিশন হবে হলো এই পয়েন্টে। হ্যাঁ, তো এই পয়েন্টে বাউন্ডারি কন্ডিশন তো আমরা দেখে বুঝতে পারছি যে এখানে এনবি এক্স এর মান হলো 0, রাইট? সো এই যে দেখো, তাহলে এটা যদি 0 হয় তাহলে আমাদের এখান থেকে আমরা এটাও জানি যে এনবি এক্স মানে হলো, মানে আমরা তো এটাও জানি ডেল্টা এনবি ইকুয়াল টু এনবি মাইনাস এনবি নট। ঠিক আছে, সো এখান থেকে এটাকে 0 বসালে ডেল্টা এনবি এর মান আসলে মাইনাস এনবি নট। সো এইভাবে বসিয়ে আসলে তুমি এখানের বাউন্ডারি কন্ডিশন থেকে তুমি একটা ইকুয়েশন সলভ করতে, একটা ইকুয়েশন পাবা। আর এখানের বাউন্ডারি কন্ডিশন তো আমরা ওই যে পিএন জাংশনটা অ্যাড করার সময় করেছিলাম, যে এখানে দেখো এখানের বাউন্ডারি কন্ডিশন হলো ইকুইলিব্রিয়ামের চাইতে এখানের মানে এটা হলো জেনারেল ইকুয়েশন, যে আমি যে কোনো পয়েন্টে at x equal to 0 তে আমি যদি এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন পেতে চাই, তাহলে ওই পয়েন্টে x equal to 0 তে টোটাল কনসেন্ট্রেশন থেকে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বিয়োগ দিচ্ছি। এখন ওই পার্টিকুলার পয়েন্টে টোটাল কনসেন্ট্রেশন আমরা জানি, অর্থাৎ এই পয়েন্টে টোটাল কনসেন্ট্রেশনটা এনবি নট এর চাইতে বেশি হয়। কত পরিমাণ বেশি হয়? এনবি নট ইনটু এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার ভিএ বাই কেটি, রাইট? এখন এখানে ভিএ বলতাম আমরা, এটাকে ভিএ না বলে এখন আমরা যেহেতু একটা এমিটার নিয়ে কাজ করছি, সো এমিটারের এটা হলো আমাদের এমিটার জাংশন, এটা হলো আমাদের এমিটার, এটা হলো বেস। তাহলে এখানে আমি যখন ফরওয়ার্ড বায়াস, এটা যেহেতু অ্যাক্টিভ রিজিয়নে কাজ করছে, তার মানে আমি আসলে বেসে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, রাইট? সো তাহলে এখানে ভিএ অ্যাপ্লাইড ভোল্টেজটা হলো অ্যাকচুয়ালি ভি
বিই। ঠিক আছে, সো দেখো এখানে আমরা এই জন্য ভিবিই লিখেছি। ওকে, সো অ্যাপ্লাইড ভোল্টেজের জায়গায় হলো ভিবিই, আর বাকি তো অ্যাজ ইট ইজ আছে। আর ডেল্টা এনবি এটা এট x ইকুয়াল টু xb তে, এই যে যেটা আমি একটু আগে লিখেছিলাম 0 মাইনাস এনবি নট ইকুয়াল টু মাইনাস এনবি নট, এই যে এখানে এটাতে এনবি এক্স তো 0 এখান থেকে আসে, তো এই ডেল্টা এনবি ইকুয়াল টু মাইনাস এনবি নট। তাহলে আমরা দুটো পয়েন্টের বাউন্ডারি কন্ডিশন জেনে গেছে, একটা হলো এট x ইকুয়াল টু xb, আর একটা হলো আমাদের x ইকুয়াল টু 0 তে বাউন্ডারি কন্ডিশন আমরা বের করতে পারবো। তো এই দুটো বাউন্ডারি কন্ডিশন দিয়ে যে দুটো আননোন আছে আমাদের a আর b, তাদেরকে বের করা যায়। তো এটা তো পিওর ম্যাথমেটিক্স এর কাজ, এটা তুমি জাস্ট এখানে অ্যালজেব্রা করা লাগবে। তো সেটা বসালে এরকম দুইটা ফর্ম পাবে। হ্যাঁ, এবং সেটা বসিয়ে তারপর এই a আর b কে তুমি যদি বসাও, তাহলে ডেল্টা এনবি এর এক্সপ্রেশনটা এরকম ধরনের একটা এক্সপ্রেশন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সো এটা হলো আমাদের মানে এক নাম্বার বেস রিজিয়নের, মানে যেই ফার্স্ট ক্যারিয়ার প্রোফাইল যেটা আমরা আজকে পেলাম সেটা হলো বেস রিজিয়নের জন্য। এবং চাইলে এখানে আমরা খুব ইজিলি কিছু অ্যাপ্রক্সিমেশন করতে পারি। যেমন আমাদের যদি বেস রিজিয়নের উইথটাকে যদি খুব ছোট করা হয়, এটা ছোট করার কারণটা আমরা মানে আসলেই ছোট করা হয় বেস উইথটাকে, এক্সপিটাকে ছোট রাখা হয় টু গেট বেটার পারফরম্যান্স ফ্রম দ্য বিজেটি। তো এখন সেটা কত ছোট করা হয়, যদি আমরা সেটাকে ধরো রাখলাম, আমরা সে লেটস কিপ ইট close to the dimension of the minority carrier diffusion length LB বলে একটা ডিসটেন্স আছে না, LB ডিসটেন্সটা কি হবে? LB ডিসটেন্সটা হলো আমাদের ওই যে আমাদের ডি আর টাউ এদের গুণফল থেকে, টাউ ডিফিউশন লেন্থের সাথে আমাদের ডিফিউসিভিটির সাথে আমাদের একটা টাইম কনস্ট্যান্টের রিলেশন আছে, সেই রিলেশন থেকে আসলে আমরা LB কে বের করতে পারি, রাইট? সো এখান থেকে আমরা চাইলে LB জানতেই পারি। সেই LB এর চাইতে যদি ছোট রাখা হয়, তাহলে এই সাইন হাইপারবোলিক ফাংশনটাও একটা একের চেয়ে মানে এই ভিতরের আর্গুমেন্টটা একের চেয়ে ছোট হবে, এবং সেই ক্ষেত্রে সাইন হাইপারবোলিক ফাংশনকে একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করা যায়, মানে এই পুরো ফাংশনটা becomes approximately equal to xb by lb। ঠিক আছে, সো এইটা যদি বসানো হয় তাহলে আমাদের ইকুয়েশনটা রিডিউস করে এই ফর্মে চলে আসে। সেটা এখানে বলা হয়েছে যে অ্যাপ্রক্সিমেশন যদি আমরা এটা ইউজ করি, যে আমাদের ডিফিউশন লেন্থটা আমাদের বেসের উইথটা বেস রিজিয়নের মাইনরিটি ক্যারিয়ার ডিফিউশন লেন্থের চাইতে ছোট, এই অ্যাপ্রক্সিমেশনটা যদি করি তাহলে আমরা এটাকে রিডিউস করে এই ফর্মে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এটা গেল হলো আমাদের বেস রিজিয়নের জন্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইলের এক্সপ্রেশন, যেটা আমরা বের করতে চাচ্ছিলাম। ওকে, এবং এখানে আমরা যদি এই অ্যাপ্রক্সিমেশন না করতাম আর যদি অ্যাপ্রক্সিমেশন করি, দুটো কেসের মধ্যে জাস্ট ডিফারেন্স যেটা হলো যে আমরা অ্যাপ্রক্সিমেশন যদি না করি তাহলে জিনিসটা দেখতে এরকম হয়, আর যদি আমরা অ্যাপ্রক্সিমেশন করি তাহলে সেটা একটা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো হয়, জাস্ট একটু বাঁক থাকে। হ্যাঁ, সো এটাই আসলে ডিফারেন্স। এখন যদি জিনিসটা খুব ছোট হয় তখন হাইপারবোলিক ফাংশন দেখতে নিজে অলমোস্ট একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যায়। সো সে কারণে আসলে দুটো ইকুয়েশনই তখন ছোট ডাইমেনশনের জন্য ভ্যালিড হয়ে যায়। আচ্ছা, এবার আমরা তাহলে চলে যাই হলো আরেকটা রিজিয়নে। আমরা এভাবে তিনটা রিজিয়নের জন্যই ক্যারিয়ার কনসেন্ট্রেশনের প্রোফাইল দেখবো, এক্সপ্রেশন দেখবো। এবার আমাদের যেটা নেক্সট টার্গেট হলো এমিটার রিজিয়ন। তো এমিটার রিজিয়ন হলো আমাদের, আমি দেখাই, এমিটার রিজিয়ন হলো আমাদের এটা। তো এই রিজিয়নে আমরা কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম এক্স প্রাইম ইউজ করছি, তো এটা খেয়াল রাখবে। সো এখানে এটাতে তাহলে সুবিধা কি হলো, তোমাকে আর ওই প্লাস এক্স মাইনাস এক্স এইসব চিন্তা করতে হবে না, তুমি জাস্ট চিন্তা করবে তোমার এখন এক্স অ্যাক্সিস এইদিকে, এটা ধরে তুমি এটার জন্য এক্সপ্রেশন লিখবে। ওকে, সো সেভাবে তাহলে লিখলে আমরা কিন্তু হুবহু আগের অ্যাপ্রোচই ফলো করতে পারি। এখন আমাদের ডিফিউসিভিটি হলো ডিই, এক্সেস মাইনরিটি ক্যারিয়ার, এখানে যেহেতু আমরা এন টাইপ রিজন এটা, তাহলে এখানে মাইনরিটি ক্যারিয়ার হলো আসলে হোল, এজন্য আমরা এক্সেস মাইনরিটি ক্যারিয়ার যখন বের করব সেটা মানে আমরা যখন ইকুয়েশনটা লিখেছি এই ট্রান্সপোর্টের ইকুয়েশন, সেখানে আমরা ডেল্টা পিই লিখেছি। ঠিক আছে, এবং যখন আমরা লাইফ টাইমও লিখেছি তখন আমরা টাউ ই নট, অর্থাৎ এমিটার রিজিয়নে এক্সেস মাইনরিটি ক্যারিয়ারের লাইফ টাইমটাকে আমরা লিখেছি।
হ্যাঁ, সেখানে একটা ডিফারেন্ট লাইফ টাইম টাউ ই নট আমরা নাম দিয়েছি। এরপর আমাদেরকে যদি বলে এটার সলিউশন কি ফর্মে হবে, এগেইন দ্য সলিউশন উইল বি অফ দ্য সেম ফর্ম, কারণ ইকুয়েশন তো ফর্ম তো সেমই আছে, সো এটার সলিউশনের ফর্মটা সেম হবে। এখন আমাদের কনস্ট্যান্ট গুলো বের করতে হবে। হ্যাঁ, তো এখন এই কনস্ট্যান্ট গুলো বের করার জন্য এগেইন উই হ্যাভ টু অ্যাপ্লাই দা বাউন্ডারি কন্ডিশনস। ওকে, তো এর মধ্যে একটা বাউন্ডারি কন্ডিশন খুব অবভিয়াস, সেটা হলো আমাদের যদি এই বাউন্ডারি কন্ডিশনটা, অর্থাৎ এই পয়েন্টের বাউন্ডারি কন্ডিশন, এই পয়েন্টের বাউন্ডারি কন্ডিশন হবে হলো ওই পিএন ডায়োডের যা হতো ডেল্টা, আমাদের এখানে পিই এক্স প্রাইম ইকুয়াল টু হবে হলো পিই নট এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার ভি বি বাই কেটি, সেটাই হবে। হ্যাঁ, কারণ এখানে আমাদের ইকুইলিব্রিয়ামের চাইতে এই পয়েন্টে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেশি। সো এবং কতটুকু বেশি হবে, এখানে আমি যে পরিমাণ ফরওয়ার্ড বায়াস দিচ্ছি তার উপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে। হ্যাঁ, আমরা তো সিমিলার জিনিস একটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশনের জন্য আমরা একই ধরনের কাজই করেছিলাম, তো সেটাই এখানে ইউজ করা হয়েছে এই যে এখানে দেখো। তো ওইটা ধরে তারপর ডেল্টা পিই বের করেছে, আমি এখানে যেটা লিখেছি সেটা তো পিই, তো ডেল্টা পিই তো হলো জাস্ট পি থেকে পি নট বিয়োগ করলে যা থাকে সেটাই, তো সেটাই লেখা হলো। আচ্ছা, আর আরেকটা যে রিজিয়ন আছে, এখন এই রিজিয়নে যে আসলে আমাদের এটা আমাদের তো আসলে এমিটারটা শেষ হয়ে গেছে এবং এরপরে আসলে মেটাল কন্টাক্ট আছে, তো এই জায়গাতে আসলে সারফেস আছে। এখন আমরা যদি মনে পড়ে শর্ট ডায়োডে কিন্তু আমরা একটা টার্ম ইউজ করেছিলাম, শর্ট ডায়োডে যেরকম ভাবে বাউন্ডারি কন্ডিশন লিখেছিলাম সেইভাবে এখন আমরা বাউন্ডারি কন্ডিশন সিমিলার টু দ্য কেস অফ শর্ট ডায়োড আমরা ধরে নিব কি যে এখানে ইনফাইনাইট we will consider infinite surface recombination velocity। যদি ইনফাইনাইট সারফেস রিকম্বিনেশন ভেলোসিটির কন্ডিশন ধরা হয়, সেক্ষেত্রে যেটা হয় যে ওই পয়েন্টে যে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন অর্থাৎ ডেল্টা পিই এট এক্স প্রাইম ইকুয়াল টু এক্স ই হয়ে যাবে হলো 0। ঠিক আছে, সেটাই দেখো এখানে করা হয়েছে যে ইনফাইনাইট সারফেস রিকম্বিনেশন ধরলে আমাদের ওই পয়েন্টে অর্থাৎ বাউন্ডারিতে যে এটার মান 0 হয়ে যাবে। তাহলে এই দুটো বাউন্ডারি কন্ডিশনকে যদি আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের ইকুয়েশনটা এই ফর্মে দাঁড়ায়। এবং এটা অ্যাকচুয়ালি ওই যে শর্ট ডায়োডের ইকুয়েশনের মতোই দেখবা, এই প্রোফাইলটা শর্ট ডায়োডের এক পাশের প্রোফাইলের সাথে মিলে যাবে, যেই সাইডটা শর্ট থাকে সেই সাইডের প্রোফাইলের সাথে মিলে যায়। হ্যাঁ, তো আমি তখন বলেছিলাম যে তোমরা এই শর্ট ডায়োডের যে ডিরাইভেশন গুলো দেখাচ্ছিলাম সেটা সবাই হাতে প্র্যাকটিস করবা, কারণ এই জিনিস আমাদেরকে বিজেটিতেও করতে হবে। এবং তোমাদেরকে তো এখানে অ্যাক্টিভ মোডে দেওয়া আছে এনপিএন বিজেটি, তোমাদেরকে অন্য মোডে এনপিএন বিজেটি ও দেওয়া হতে পারে, আবার পিএনপি বিজেটিও দেওয়া হতে পারে। সো এই জন্য আগে থেকে প্র্যাকটিস রাখা ভালো এগুলো। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানেও আসলে যে সাইন হাইপারবোলিকের অ্যাপ্রক্সিমেশনটা আমরা করতে পারি, যদি আমাদের এক্স ই ইজ লেস দেন এল ই হয়, সেক্ষেত্রে আমাদের এটাকে লিনিয়ার ফাংশন আকারে অ্যাপ্রক্সিমেট করা যায় এবং করে তখন আমাদের ইকুয়েশন হবে হলো এই ফর্মে। ওকে, সো এটা গেল হলো আমাদের এমিটার এবং বেস রিজনের কেস। এবার আমাদের বাকি থাকলো শুধুমাত্র কালেক্টর। আমরা কালেক্টরের এক্সপ্রেশনে যাই। তো ওই যে আমাদের সুবিধা যেটা যে আমরা একবার যে ধরে ফেলছি কোঅর্ডিনেট সিস্টেম এটাকে x ডাবল প্রাইম 0 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দিস টু আদার সিস্টেমস, সো আমরা এটার জন্য এখন ইকুয়েশন লিখবো। সো x ডাবল প্রাইম 0 এখান থেকে রেফারেন্স ধরে আমাদের এই বরাবর পজিটিভ x ডাবল প্রাইম অ্যাক্সিস, সেটার জন্য আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখন কি চেঞ্জ হবে, এটা যেহেতু কালেক্টর রিজিয়নের এই জায়গাতে আমাদের হবে হলো c হবে এই ডেল্টা পি এর জায়গায় হবে হলো ডেল্টা এনসি, এখানে ডেল্টা পি এর জায়গায় হবে হলো এনসি, আর এখানে হবে হলো টাউ ই নট এর জায়গায় হবে টাউ সি নট, রাইট? আর এখানে এক্স প্রাইম এর জায়গায় হয়ে যাবে এক্স ডাবল প্রাইম। সো সেটা করেই আমরা এই যে এখানে ইকুয়েশনটা লিখেছি। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাকে সলভ করলে এটার ফর্ম সেম। কাজ আসলে খুবই এখানে মানে মেথডিক্যাল কাজ, একটার পর একটা যে সিস্টেমেটিক্যালি করে যেতে হবে। তো এখানে তোমাদের ওই আগের মতো এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন আছে এবং তোমাকে যেটা করতে হবে যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো এখানে বাউন্ডারি কন্ডিশনটা দেখো, এখানে আমাদের এই পয়েন্টে বাউন্ডারিতে আমাদের ডেল্টা পি ই এর মান কত সেটা আমরা চাচ্ছি। এই পয়েন্টে আমরা জানি যে পি ই
at x double prime 0 is equal to 0 no আমি e লিখে ফেলছি ভুলে c হবে এটা তো একটু ওয়েট করো এবং এটা তো p আচ্ছা আমি আবার এখানে p লিখেছি কেন কি ব্যাপার তোমরা কি আজকে শুনতেছো নাকি শুনতেছো না আমি যেখানে p লিখেছি এটা বলবা না এটা তো p n লিখেছি এটা pc হওয়ার কথা তো তাই না npn এটা তো n রিজিয়নে হলো এক্সেস ম্যাগনেটিক এরিয়া তো হোল pnc কেমনে হবে আচ্ছা তাহলে এখানে আমাদের ডেল্টা এন এর মান বের করতে হবে এখানে এই পয়েন্টে এক্সেস ম্যাগনেটিক টোটাল ক্যারিয়ার যেটা আমি একটু টাইড আপ করি আগে তারপর লিখি এই পয়েন্টে এন এই পয়েন্টে পি সি এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু 0 হলো আমাদের 0 তার মানে আমাদের ডেল্টা পি সি এক্স ডাবল প্রাইম at this point equal to pc x double prime equal to 0 minus pc not এখন এটা যেহেতু 0 তাহলে দাঁড়াচ্ছে মাইনাস পিসি নট অর্থাৎ এক্সেস ম্যাগনেটিক ক্যারিয়ার এখানে কিন্তু নেগেটিভ একটা ভ্যালু আসছে রাইট সো মাইনাস পিসি নট চলে আসছে ওকে সো তাহলে এইটা যদি হয় আর আমাদের কালেক্টর রিজিয়নটাকে আমরা কি করতে পারি কালেক্টর রিজিয়নটাতে কিন্তু লেন্থ নিয়ে কিছু বলা হয়নি কারণ এটাকে আমরা যথেষ্ট বড় করতে পারি এবং যদি যথেষ্ট বড় হয় তাহলে এই জিনিসটা বেড়ে ইকুইলিব্রিয়াম ভ্যালুতে পৌঁছে যাবে হ্যাঁ এবং তাহলে আমাদের ডেল্টা পিসি এর ভ্যালু কত হয়ে যায় ডেল্টা পিসি যদি এটা এই টোটালটা যদি ইকুইলিব্রিয়ামের সমান হয় তাহলে এক্সেস ক্যারিয়ারের সংখ্যা তো হয়ে যায় 0 তার মানে আমাদের at x ডাবল প্রাইম ইনফিনিটি অর্থাৎ দূরে যে বা এটা লেন্থের সমান ডিসটেন্সে যেও মানে ইনফিনিটি বলতে আসলে আমরা when it reaches x c অর্থাৎ এই ডিসটেন্স পর্যন্ত যখন সে পৌঁছে যায় ততক্ষণে এক্সেস ক্যারিয়ারের সংখ্যা অলরেডি 0 হয়ে যায় সেটা যদি হয় তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এই g কনস্ট্যান্টটা বাই ডিফল্ট 0 হতে হবে কারণ না হলে এটা দেখা যাবে যে ডাইভার্জ করার কথা রাইট এটা তো ইনক্রিজ পজিটিভ এক্স ডাবল প্রাইমের জন্য তো এই ভ্যালুটা ইনক্রিজ করার কথা ছিল সো যেহেতু আমাদের এটা আসলে একটা কনস্ট্যান্টে পৌঁছে যায় স্যাচুরেশনে পৌঁছে যায় সো এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে পারবে না হ্যাঁ তো সেটাই তাহলে আমাদের এখানে চলে আসলো আর আদারওয়াইজ অন্য যা বাউন্ডারি কন্ডিশন আছে এটাকে বাদ চলে গেল আমাদের তাহলে এক্সপ্রেশনটাতে শুধু এইচ বের করলেই হয় সেই এইচটা আমরা আরেকটা বাউন্ডারি কন্ডিশন থেকে বের করে এই পেলাম রেজাল্ট ঠিক আছে তাহলে আমাদের তিনটা রিজিয়নের জন্য বা আমাদের এক্সপ্রেশন কিন্তু চলে আসলো ওকে সো এই ছিল হলো আমাদের এক্সেস ম্যাগনেটিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন যেটা আমাদের লাগবে কারেন্টের এক্সপ্রেশনে যেতে গেলে ওকে সো আমাদের এবার তাহলে নেক্সট আলোচনা যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট আলোচনাতে চলে যাব যে আমরা কারেন্ট বের করব এবং সেই কারেন্ট বের করার জন্য আমাদেরকে অবশ্যই লাগবে হলো যেই আমরা যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইল গুলো বের করলাম সেগুলো লাগবে সো এখন আমরা কারেন্টটাকে আরেকটু ভেঙে ভেঙে দেখব ওকে আচ্ছা এখন কারেন্টের এক্সপ্রেশন বের করার সময় কারেন্টের যে এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে সেটা হলো পার্টিকেল কারেন্ট ডেনসিটি অর ফ্লাক্স কম্পোনেন্টস সেই জিনিসটা আমরা ডিসকাস করব বাট এই জিনিসটা ডিসকাস করার আগে তোমাদের সাথে পিএন জাংশন ডায়োড বা মানে ডায়োডের সংক্রান্ত দুটো পয়েন্ট ডিসকাস করব যেগুলো আসলে আমাদের এখানে লাগবে হ্যাঁ তো আমি তোমাদের যদি মনে পড়ে যখন আমরা ডায়োড পড়ছিলাম তখন একটা অংশ এসেছিল আমি তখন বলেছিলাম যে এই আইডিয়াগুলো আমাদেরকে বিজেটি পড়ার সময় লাগবে তখন আমরা আবার এটা রিভিজিট করব সেই জায়গাতে আমি আবার এখন কিছুক্ষণের জন্য যাব তো এটা ইম্পর্টেন্ট একটা আলোচনা সবাই এখন খেয়াল করো হ্যাঁ বলো স্যার এখানে আমরা কালেক্টরে সারফেস কন্ডিশনটা কেন ও কালেক্টরের সারফেস কন্ডিশনটা কেন কনসিডার করলাম না আচ্ছা হ্যাঁ না গুড কোয়েশ্চেন কারণ কি ওই কালেক্টরটা সারফেসটা এখানে কালেক্টরটাকে তো আমরা ছোট ধরিনি কালেক্টরটা তো আসলে আমরা যথেষ্ট লম্বা ধরেছি লেন্থে তো এই জন্য আসলে আমরা এখানে সারফেস তো অনেক দূরে তো সেই সারফেসে আসলে কি হচ্ছে সেইটা আসলে এই ক্যারিয়ার কনসেন্ট্রেশন প্রোফাইলে কোনোই ইফেক্ট ফেলবে না তার আগেই তো এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে সারফেসে যে সেটা ওই ইনফাইনাইট সারফেস কম্বিনেশন ভেলোসিটি থাকতে পারে বাট সেই ভেলোসিটির প্রভাব
এই প্রোফাইলের উপরে কোনোভাবেই পড়বে না, কারণ সে তার অনেক আগেই হলো ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। বাট ইন দিস কেস, ইন দ্য এমিটার কেস, সারফেসটা এখানেই টার্মিনেট হয়েছে। সো এইখানে যদি টার্মিনেট করে তাহলে সারফেসের ঘটনা অবশ্যই এখানে ইফেক্ট ফেলবে, এই প্রোফাইলকে ইফেক্ট ফেলবে। সো এই জন্য আমরা সারফেস রিকম্বিনেশন ভেলোসিটিটা এই জায়গাতে কনসিডার করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন। আচ্ছা, এইবার আমাদের হলো আমাদের একটা ইন্টারেস্টিং আলোচনা, যে এটা বিজেটির সাথে রিলেভেন্স, বাট ডায়োডের সাথেও এটা রিলেভেন্স আছে, মানে ডায়োডের অংশ। এবং যদি এই আলোচনাটা যদি আমি এখন করছি বিজেটির সাথে, এটা তো তোমাদের অলরেডি ক্লাস টেস্টেও মনে হয় এটা চলে গেছে নাকি না? ও না, এটা তোমাদের হলো সামনের ক্লাস টেস্টের সিলেবাস তো এই চ্যাপ্টারের উপরে না, চ্যাপ্টার 8। হ্যাঁ, তো চ্যাপ্টার 8 এর সিলেবাসে তো এটা ইনক্লুডেড না, ক্লাস টেস্টে তো এখন যা পড়াবো, এখন যা বলছি সেটা ইনক্লুডেড না। বাট যদি তোমাদের এই টপিকটা অন্য সেকশনে কভার করে থাকে তাহলে অবশ্যই এটা তোমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাসের সাথেও ইনক্লুডেড হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য এটা খেয়াল করো, এই আলোচনাটা ইম্পর্টেন্ট। সো এই আলোচনাটা আমাদের ডায়েটের জন্য সাথে প্রাসঙ্গিক, তো অবশ্যই সাথে বিজেটির জন্য খুবই প্রাসঙ্গিক। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ একটু ডায়োড নিয়ে চিন্তা করবো এখন। প্রথম যে পয়েন্টটা আমরা ডিসকাস করব, ডায়োড একটা রিভার্স বায়াসে অপারেট করতে ধরলাম, রিভার্স বায়াসড পিএন জাংশন। হ্যাঁ, সেটা মানে পিএন জাংশন বা পিএন জাংশন আমরা আপাতত ডায়োড বলছি, বাট ইট অ্যাপ্লাইজ টু দ্য ডিসকাশন অফ আ পিএন জাংশন ইন জেনারেল। সো আমরা জানি রিভার্স বায়াসে থাকলে ডিপ্লিশন রিজনটা একটু বড় হয়, এবং তার একটা এখানে একটা বিল্ট ইন ভোল্টেজ থাকে, সেই বিল্ট ইন ভোল্টেজের কারণে যে এখানে ব্যারিয়ারটা থাকে, সেই ব্যারিয়ারটাও আসলে রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাড হয়ে তোমার বেড়ে যায়। হ্যাঁ, তো এগুলো আমরা সব জানা আছে। এখন আমাদের একটা পরিচিত ইকুয়েশন, যেটা তোমাদের অ্যাকচুয়ালি একটা ক্লাস টেস্টের সিলেবাসেও ছিল, এই যে শকলি রিড হল রিকম্বিনেশন থিওরি থেকে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম, সেই এক্সপ্রেশনটা একবার একটু লিখি। আর ইকুয়াল টু, ইকুয়েশনটা ছিল হলো Cn Cp Nt, Cn into Cp into Nt, Np minus Ni square divided by Cn n plus n prime plus Cp p plus p prime. ওকে, সো এই হলো আমাদের রিকম্বিনেশনের শকলি SRH রিকম্বিনেশনের ইকুয়েশন। আমরা যখন এই ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম তখন কিন্তু আমরা পিএন জাংশন ডায়োডের ভিতরে এই ইকুয়েশন ডিরাইভ করিনি, এটা আমরা একটা নরমাল একটা সেমিকন্ডাক্টরের জন্য ডিরাইভ করেছিলাম, বাট ইট অ্যাপ্লাইজ টু এনি সেমিকন্ডাক্টর, রাইট? তো এখন আমাদের যখন এই রিজিয়নের কথা চিন্তা করি, কেউ যদি বলে ওকে নাও লেটস অ্যাপ্লাই দিস ইকুয়েশন ইনসাইড দিস রিজিয়ন, এখানে এটা কি হবে? এখন এইখানে ইন্টারেস্টিং যে ঘটনাটা আমরা বলি যে এখানে আছে হলো শুধুমাত্র, এটা যেহেতু একটা পিএন ডায়োড, এখানে আসলে পজিটিভ আর নেগেটিভ আয়ন মিলে, মানে আসলে শুধুমাত্র ফিক্সড আয়ন আছে, ফ্রি ক্যারিয়ার নেই। তাহলে সেই হিসেবে এখানে কি হবে? n ইকুয়াল টু p ইকুয়াল টু, মানে নেই মানে খুবই ছোট বা অলমোস্ট নেই, কিছু হয়তো থাকতে পারে, কারণ এখান থেকে এই পাশে আসা যাওয়ার সময় তো কিছু না কিছু তো থাকবেই, মানে এখান থেকে ক্রস করেই যাচ্ছে। সো এখানে আমাদের আসলে n ইকুয়াল টু p ইকুয়াল টু 0, অ্যাপ্রক্সিমেটলি 0 ধরতে পারি। এটা যদি বসাও তাহলে দেখো আর এর মান কি চলে আসে, মাইনাস সিপি সিএন এনটি এন আই স্কোয়ার ডিভাইডেড বাই সিএন এন প্রাইম প্লাস সিপি প্রাইম, রাইট? সো এইটা যদি হয়, এর থেকে বুঝতে পারছি কি এখানে রিকম্বিনেশন রেটটা হলো নেগেটিভ। এখন রিকম্বিনেশন রেট যদি নেগেটিভ হয়, what does that actually physically mean? Negative recombination is actually what? Negative recombination is actually generation. ঠিক আছে, তার মানে আসলে এইখানে কি হবে, যেহেতু এই জায়গাটা আসলে ডিপ্লিটেড অফ ক্যারিয়ার্স হয়ে গিয়েছে, দ্যাটস ট্রু, বাট এখানে আসলে কি হবে, ক্যারিয়ার জেনারেশন উল্টা প্রসেস শুরু হয়ে যাবে। তখন দেখবে যে এই জায়গাটা থেকে ইলেকট্রিক ফিল্ড সব ক্যারিয়ারকে সরিয়ে নিয়েছে, এবং এখানে একটা হাই ইলেকট্রিক ফিল্ড অবশ্যই সাস্টেইন করছে, কারণ এটা একটা রিভার্স বায়াস কন্ডিশন আছে। তো তখন কি হবে যে এখানের
এই সিস্টেমের মধ্যে শকলি রিডহল রিকম্বিনেশনের ইকুয়েশনে তো আমরা জানি এখানে ট্র্যাপ আছে সিস্টেমের মধ্যে, মানে প্র্যাকটিক্যাল ডায়োডে অবশ্যই কিছু ট্র্যাপ থাকবে এবং সেই ট্র্যাপটা ধরলাম মাঝামাঝি কোনো এক জায়গায় আছে। কি করবে, ইলেকট্রন এখান থেকে এই ট্র্যাপে লাফ দিয়ে এখানে চলে যাবে এবং এই কাজটা যখন সে করবে সে তো নিজে আসলে এখানে একটা হোল রেখে চলে আসছে, তাহলে একটা ইলেকট্রন একটা হোল পেয়ার তৈরি হলো, এটা তো তাহলে একটা জেনারেশন প্রসেস হয়ে গেল। হ্যাঁ, সো তাহলে এই রিভার্স বায়াস কন্ডিশনে আসলে এখানে জেনারেশন চলতে থাকবে এবং এই ইলেকট্রন আর এই হোলটা তৈরি হওয়ার পরে কি করবে, তারা উল্টা দিকে দৌড় মারবে, মানে ইলেকট্রনটা চলে যাবে এই দিকে আর হোলটা চলে যাবে হলো এইদিকে। কেন? কারণ এই ইলেকট্রিক ফিল্ড তো এই ডিরেকশন বরাবর কাজ করছে, সো হোলকে সেই দিকেই দিবে আর ইলেকট্রনকে সেই দিকেই দিবে। তার মানে আমাদের এখন এই এইদিকে হোল যাচ্ছে, এইদিকে ইলেকট্রন যাচ্ছে এবং এই প্রসেসটা তো আমি জাস্ট এখানে এক জোড়া ইলেকট্রন হোল পেয়ার দেখলাম, এই প্রসেসটা কিন্তু চলছে। এখানে তো আরো অনেকগুলো ট্র্যাপ আছে আর অনেকগুলো ইলেকট্রন হোল পেয়ার আছে। সো মানে এখানে এই ঘটনাটা চলছে এবং এর এর কারণে যদিও মানে খুব এমন না যে খুব বেশি পরিমাণ ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে, বাট হচ্ছে যেহেতু তার মানে আমাকে এবং সেই সাথে তারা আবার ইলেকট্রিক ফিল্ডের কারণে উল্টা দিকে দৌড়ে মারছে, তার মানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ কারেন্ট ফ্লোয়িং ইন হিয়ার, right? And that current is actually called the generation current. That current is actually called the generation current. তো এই যে জেনারেশন কারেন্টটা তার মানে আসলে কোন কন্ডিশনে হচ্ছে, ইটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং মোর, ইট হ্যাপেন্স ইন, এটা আসলে যে কোনো সময়ই হতে পারে, রিভার্স বায়াসে থাকুক ফরওয়ার্ড বায়াসে থাকুক, বাট ইট ইজ মোর লাইকলি টু হ্যাপেন under a reverse bias PN junction because there is a very strong electric field here. হ্যাঁ, so এই strong electric field এর আন্ডারে তখন এই জেনারেশন কারেন্ট আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, সো এই যে জেনারেশন কারেন্টটা, সেই জেনারেশন কারেন্টটা আমরা যদি বের করতে চাই, তাহলে এই জেনারেশন কারেন্ট যদি থাকে এবং আমরা এখানে বলছি যে একটা রিকম্বিনেশন রেট আছে, এই রিকম্বিনেশন রেট নেগেটিভ, না সরি জেনারেশন রেট আছে, সেই জেনারেশন রেটের মান কত, সেই জেনারেশন রেট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দ্য নেগেটিভ অফ মাইনাস নেগেটিভ অফ আর, রাইট? মানে এটার নেগেটিভ হলেই আসলে আমি জেনারেশন রেটটা পেয়ে যাব। সো দেখানো যায় যে এই জেনারেশন রেট এবং দিয়ে আমি আসলে খুব ইজিলি এই ডিপ্লিশন রিজিয়নের জেনারেশন মানে এইখান থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছে অর্থাৎ জেনারেশন কারেন্ট, তোমাদের বইয়ে মনে হয় এটাকে স্মল GEN লিখেছে। হ্যাঁ, তো জেনারেশন কারেন্টটাকে আমরা লিখতে পারি এইভাবে, 0 থেকে দেখো এখানে E হলো ইলেকট্রনের চার্জ, G হলো জেনারেশন রেট পার ইউনিট ভলিউম পার ইউনিট সেকেন্ড, আর dx হলো এখানে ডিফারেন্সিয়াল, এখানে আমরা ইন্টিগ্রেশন করছি ওভার দ্য লেন্থ অফ দ্য ডিপ্লিশন রিজন, কারণ এই জেনারেশনের ঘটনাটা হচ্ছে হলো আমাদের মানে জেনারেশনের যে ঘটনাটার জন্য কারেন্ট তৈরি হচ্ছে সেই ঘটনাটা ঘটছে ডিপ্লিশন রিজনে। এবং দেখো এখানে তুমি যদি ইউনিট ম্যাচ করাতে চাও, এই ক্যাপিটাল G এর ইউনিট হলো সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, dx এর ইউনিট হলো তোমাদের সেন্টিমিটার, তাহলে আমাদের ইউনিট কিন্তু দাঁড়াচ্ছে হলো সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, আর আমি যেহেতু কুলম দিয়ে গুণ করছি সো আমাদের কুলম সেন্টিমিটার ইনভার্স সেন্টিমিটার স্কয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার থাকছে, যেটা আমাদের আসার কথা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা কারেন্টের কম্পোনেন্ট ইনসাইড রিভার্স বায়াসড পিএন জাংশন ডায়োড, রাইট? তাহলে আমরা যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট দেখি বা রিভার্স বায়াসে একটা ডায়োডের যে কারেন্ট দেখি সেটার একটা কারণ বোঝা গেল, আর আরেকটা কারণ হলো মানে এটা হলো একটা কম্পোনেন্ট অফ দ্য রিভার্স কারেন্ট। আমরা এখন আসলে একটা রিভার্স বায়াস ডায়োডের কারেন্টের ভ্যালু নিয়ে চিন্তা করছি, আমরা যে এই কারেন্টটা বলি না রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সো এই রিভার্স স্যাচুরেশন কারেন্টের মধ্যে তার মানে এই জিনিসটা হিডেন আছে, জেনারেশন কারেন্টটা আছে। আর আরেকটা হলো আমরা জানি যে J ইকুয়াল টু JS এক্সপোনেনশিয়াল e to the power vs by kt minus 1, সো এখানে আমরা vs ইকুয়াল টু মাইনাস vr করলে আমরা আসলে J ইকুয়াল টু এখান থেকে আসলে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট অর্থাৎ এই ভ্যালুটা পেয়ে যাই, রাইট? সেটাই, সো আমি এই জেএসটাকে এখানে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের রিভার্স বায়াস অবস্থায় কারেন্টের কম্পোনেন্ট যদি আমরা লিখি রিভার্স বায়াস কারেন্ট, আমি এই অবস্থায় কারেন্টটাকে যদি JR বলি, সো রিভার্স বায়াসড কারেন্ট ডেন্সিটি for a reverse bias PN diode has two components.
এটা হলো আমাদের টোটাল রিভার্স বায়াস কারেন্ট ইজ ইকুয়াল টু, একটা হলো এই যে জেনারেশন কারেন্ট যেটা আমি এতক্ষণ পড়ালাম, আর আরেকটা কারেন্ট হলো ডিফিউশন থেকে আসে। এই কারেন্টটা কোত্থেকে আসে? এই কারেন্টটা হলো যখন ওই যে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে একটা রিভার্স বায়াস পিএন ডায়োডের, গত ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি, যখন আমরা একটা পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াসে রাখি তখন এটার ক্যারিয়ার প্রোফাইলগুলো কিরকম হয়ে যায়? এরকম হয়ে যায়, তাই না? আমি জাস্ট আরবিট্রারিলি দুইটা ডিফারেন্ট হাইট রেখেছি। এটা হলো আমাদের ডেল্টা পি আর এটা হলো আমাদের ডেল্টা এন। আর যখন ফরওয়ার্ড বায়াসে থাকি তখন আমরা এইভাবে আঁকি, রাইট? এটা হলো ফরওয়ার্ড বায়াসে, এটা আমাদের ডেল্টা পি, এটা আমাদের ডেল্টা এন। সো এই ফরওয়ার্ড বায়াসের এক্সপ্রেশন আমরা কিন্তু ক্লাসে ডিরাইভ করেছি, যেটা তোমাদের এই যে সামনের ক্লাস টেস্টের সিলেবাসের যেটা ইনক্লুডেড আছে, রাইট? এবং সেখানে আমরা ওই যে পরিচিত আইএস এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার ভিএ বাই কেটি মাইনাস 1 এরকম একটা ফর্মের আমরা এক্সপ্রেশন নিয়ে আসছিলাম, রাইট? সেটা আমরা দেখেছি কেমনে আসে, এবং সেটা করার সময় আমরা এই ক্যারিয়ার প্রোফাইলকে ইউজ করেছি। সিমিলারলি তুমি যদি এই ক্যারিয়ার প্রোফাইলকে ইউজ করো তাহলেও কিন্তু তুমি আরেকটা কারেন্টের এক্সপ্রেশন পাবা, যেই কারেন্টটা হলো রিভার্স বায়াস কন্ডিশনে এই ক্যারিয়ার এই যে ক্যারিয়ার, এই যে গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্টের জন্য আরেকটা কারেন্ট তৈরি হয় যেটা রিভার্স বায়াসে ফ্লো করে। সো সেইটাই হলো এইটা রিভার্স বায়াসের কারেন্ট। হ্যাঁ, সো এই কারেন্টটা হলো আমাদের এই গ্রেডিয়েন্ট থেকে আসে, এবং এটার ভ্যালুটা হলো আসলে আমাদের ওই রিভার্স বায়াস কন্ডিশনের যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট সেটা সমানই অলমোস্ট হয়। আর এই জেনারেশন কারেন্টটা আসে হলো ডিপ্লিশন রিজিয়নের ভিতর থেকে। হ্যাঁ, সো এই জেনারেশন কারেন্টের যদি এক্সপ্রেশনটা যদি আমরা দেখি, জেনারেশন কারেন্ট আমি তো এখানে হলো ইকুয়েশনটা দেখেছি, একটু হোল্ড করো, আমরা এখানে ইন্টিগ্রেশনটা দেখেছি। সো এই ইন্টিগ্রেশনটা আমরা করলে রেজাল্টটা আসবে হলো এরকম, সেটা তোমাদের বইয়ে আছে, আমি যে সেকশনটা দেখাচ্ছিলাম এখানে এই ডিরাইভেশনটা দেখানো আছে, ছোট একটা ডিরাইভেশন আছে, এই যে generation current equal to ENI into W, ENI into W divided by 2 tau naught। ঠিক আছে, এই ধরনের একটা এক্সপ্রেশন আছে। এখানে টাউ নট হলো আমাদের এভারেজ লাইফ টাইম বলা হয়। টাউ নট কি করা হয়? ইলেকট্রন আর হোলের এভারেজ লাইফ টাইম, আর এনআই তো ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, আর ডাব্লিউ হলো ডিপ্লিশন উইথ। ওকে, সো এইভাবে আমরা চাইলে জেনারেশন কারেন্টকে বের করতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম আজকে যে রিভার্স বায়াসড একটা জাংশনে কারেন্টের একটা কম্পোনেন্ট আছে জেনারেশন কারেন্ট, যেটা সো ফার আমরা এখন পর্যন্ত হয়তো বা আলোচনায় কম এনেছি, কিন্তু বিজেটির আলোচনাতে আমাদের এটাকে নিয়ে আসতে হবে যদি আমরা বিজেটির ফিগার অফ মেরিটস বুঝতে চাই। আচ্ছা, সিমিলারলি এটা ছিল হলো রিভার্স বায়াস কন্ডিশন একটা কারেন্টের কম্পোনেন্ট, যেই কারেন্টের কম্পোনেন্টটা নিয়ে আমরা আগে চিন্তা করিনি, এখন চিন্তা করতে হচ্ছে। সিমিলারলি ফরওয়ার্ড বায়াস কেসে কারেন্টের একটা কম্পোনেন্ট কিনে আমাদের চিন্তা করতে হবে, যেটা আমরা আগে করিনি। সেটা হলো, এটা যেমন ছিল রিভার্স বায়াস কেসে জেনারেশন কারেন্ট, ফরওয়ার্ড বায়াস কেসে আমাদেরকে চিন্তা করতে হবে রিকম্বিনেশন কারেন্ট নিয়ে। ফরওয়ার্ড বায়াস কেসে আমাদের চিন্তা করতে হলো রিকম্বিনেশন কারেন্ট নিয়ে। তো ফরওয়ার্ড বায়াস কেসে যে রিকম্বিনেশন কারেন্ট, এটার কনসেপ্টটা হলো এরকম যে আমরা দেখো, এটা হলো আমাদের একটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন ডায়োডের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, রাইট? এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা আগেও দেখেছি, আরেকবার রিভিজিট করছি, তোমাদের সামনে তো পরীক্ষাও আছে, তো সবাই ভালো মতো শোনো এটা, যে এখানে আমাদের পিএন জাংশন ডায়োড আছে, সেটা ফরওয়ার্ড বায়াস করা, সো আমাদের এনার্জি হাইটটা একটু কমে গেছে, এবং আমাদের যেহেতু ফরওয়ার্ড বায়াস দিয়েছি, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তুমি ব্যাটারির কানেকশন পোলারিটি চিন্তা করলে দেখবে যে আমাদের এই পাশে ফার্মি লেভেলটা উপরে আর এই পাশের ফার্মি লেভেলটা কিন্তু নিচে থাকে, এদের মধ্যে গ্যাপটা এরকম হয়, এবং সেই গ্যাপটা ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দা অ্যাপ্লাইড ভোল্টেজ VA এর সমান হয়, E ইনটু VA, এটার সমান হয় হলে এদের হাইট। আচ্ছা, তো এই দুটো তো আমাদের কোয়াজি ফার্মি লেভেল। সো এই কোয়াজি ফার্মি লেভেলটা যখন আমাদের থাকে, সেই কোয়াজি ফার্মি লেভেল কিন্তু আসলে এখান থেকে এইভাবে যে সেটা সর্ট অফ ট্রানজিশনের মতো একটা হয় এই ডিপ্লিশন রিজিয়নে। হ্যাঁ, এবং ইন্ট্রিনসিক ফার্মি লেভেল তো এখানে অ্যাজ ইট ইজ আছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমাদের একটা ওই ক্লাস টেস্টের একটা প্রশ্নের সাথেও রিলেটেড। আচ্ছা, যাক, এটা পরে আমরা ডিসকাস করব যখন ক্লাস টেস্টের মার্কস দেব তখন ওটা নিয়ে। যাই হোক, তো এখন আমি যেটা বলি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি EFN আর EFP,
EFN এবং EFP সেখানে আমাদের যে ইন্ট্রিনসিক ফার্মি লেভেল থেকে কোয়াজি ফার্মি লেভেলের একটা ডিফারেন্স আছে, রাইট? এবং সেটা পজিশনের সাথে সাথে ভ্যারি করছে। সিমিলারলি আমাদের যে এই পি টাইপ রিজনের জন্য যে ফার্মি লেভেল, সেটার সাথে ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের একটা ডিফারেন্স আছে, সেটা পজিশনের সাথে ভ্যারি করছে। এখন এই ভ্যারিয়েশনটা আসলে আমাদের ইফেক্ট ফেলবে কোন জায়গায়? সেটা হলো শকলি রিডহল রিকম্বিনেশন থিওরির মধ্যে যে ইফেক্ট ফেলবে। কিভাবে ইফেক্ট ফেলবে? এই যে ডিফারেন্সটা, মানে এখানে যে সময়ের সাথে মানে যে পজিশনের সাথে যে ডিফারেন্স তৈরি হচ্ছে, ভ্যারি করছে, সেটা কি করবে? রিকম্বিনেশন রেটটাকে সেটাকেও পজিশন ডিপেন্ডেন্ট করে ফেলবে। ঠিক আছে? সো আমরা ধরছিলাম যে রিকম্বিনেশন রেট হলো একটা কনস্ট্যান্ট থ্রুআউট দ্য সেমিকন্ডাক্টর, বা কোন একটা সেমিকন্ডাক্টরে একটাই রিকম্বিনেশন রেট আমরা চিন্তা করছিলাম। বাট আমরা যদি এই কোয়াজি ফার্মি লেভেলের পজিশন ডিপেন্ডেন্স, মানে এখন তো ফার্মি লেভেল নিজে পজিশনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেই কনসিডারেশন গুলোকে যদি নেই, তখন দেখা যাবে যে এই সেমিকন্ডাক্টরের ভিতরে রিকম্বিনেশন রেটটা ভ্যারি করতে থাকবে পজিশনের সাথে। এবং কিরকম হয় রিকম্বিনেশন রেটটা, সেটার প্লটটা এই প্লট থেকে তুমি পাবা। দেখো এই ছবিটাই ইম্পর্টেন্ট। রিলেটিভ রিকম্বিনেশন রেট অ্যাজ আ ফাংশন অফ দ্য স্পেস চার্জ রিজিয়ন। দেখো আমি জাস্ট কি করেছি, আসলে এখানে কিছু ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের প্রত্যেকটা ইকুয়েশনই তোমাদের জানা, এইগুলো তো আসলে সবই নোন ইকুয়েশন। ওরা জাস্ট এগুলা তোমাদের একটু রিমাইন্ড করার জন্য লিখেছে, লিখে বলেছে যে এই জিনিসগুলোকে যদি এখানে বসানো হয় তাহলে কম্বিনেশন রেটের এইরকম একটা প্রোফাইল পাবো। যেই প্রোফাইলটা বলছে যে মাঝখানে এটা হলো আমাদের স্পেস চার্জ রিজিয়নের সেন্টার, অর্থাৎ আমি যদি ডায়োডটাকে এখানে আঁকতে চাই, ডায়োডের এই হলো আমাদের ডিপ্লিশন রিজিয়ন, আর এটা হলো আমাদের এই সাইডে পি আছে, এই সাইডে ধরলাম এন আছে, আর এই মাঝখানে এইটুকু জায়গা হলো আমাদের ডিপ্লিশন। সো আমাদের ডিপ্লিশন রিজিয়নের একদম মাঝামাঝি মোটামুটি জায়গায় কি হবে? দেখা যায় যে রিকম্বিনেশন হয় হলো সবচেয়ে বেশি। ওকে, সো এটার মানে কি বুঝাচ্ছে? যে আমরা যখন এখান থেকে পি আর এন, আমরা একটা যে পি এন দিয়ে ডায়োড বানালাম, সো আমরা এখানে ব্যাটারি এখন ফরওয়ার্ড, আমরা এখন তো ফরওয়ার্ড বায়াস নিয়ে আলোচনা করছি, সো এভাবে ফরওয়ার্ড বায়াস দিয়ে রেখেছি। আমরা কি করি? এই পাশ থেকে এই পাশে হোল পাঠাই, আর এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন পাঠাই। সো ইলেকট্রন এই পাশে যায়, এই পাশে হোল যায়। ভালো, এখন আমরা ধরে নেই সবসময় কি ধরি, যে আমরা এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম পিকচারেও কিন্তু সেম জিনিস, যে এই পাশ থেকে এই পাশে ইলেকট্রন পাঠাই, এই পাশ থেকে এই পাশে হোল পাঠাই। এবং আমরা সবসময় ধরে নেই যে ইলেকট্রনটা এই পাশে বুঝি ক্রস করে চলে গেল আর হোল গুলো চলে আসলো। কিন্তু এই রিলেশনটা, এই যেখানে ব্লু কার্ভ যেটা, সেই রিলেশনটা বলছে নো, দে ক্যান অ্যাকচুয়ালি রিকম্বাইন, and there is a high probability also that they will actually recombine at the center, মোটামুটি around the center of the space charge region. সো তাহলে এই জায়গাতে কিন্তু যে ইলেকট্রন আর হোল পাঠাচ্ছিলাম, সেই ইলেকট্রন হোল কিছুটা হারিয়ে যাবে। সো সেই যে ইলেকট্রনের হোলটা হারিয়ে যাচ্ছে, সেইটাকে ব্যালেন্স করার জন্য কি করে? ব্যাটারি আবার একটা অ্যাডিশনাল কারেন্ট ফ্লো করে, এবং সেই কারেন্টটাকে আমরা বলি হলো রিকম্বিনেশন কারেন্ট। ওকে, সো এই রিকম্বিনেশন কারেন্টটাকে আমরা তার মানে রিলেট করতে পারি হলো রিকম্বিনেশন রেটের সাথে। দেখো আমরা যেমন জেনারেশন কারেন্ট কিভাবে হয়েছিল, জেনারেশন কারেন্ট হলো নিজের থেকেই ভিতরে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়ে সেটাই কারেন্ট আকারে বাইরে চলে আসছিল। আর এখন হলো ভিতরে ইলেকট্রন আর হোল যেগুলো হারিয়ে যাচ্ছে, সেটাকে ব্যাটারি সর্ট অফ আবার কম্পেনসেট করে দিচ্ছে টু, এন্ড ইট ডাজ দ্যাট বাই ফ্লোয়িং দিস মাচ কারেন্ট। সো এখানে তাহলে আমাদের কারেন্টটা তোমার পুরোপুরি ডিপেন্ড করবে হলো রিকম্বিনেশন রেটের উপরে। সো আগে যেমন আমরা করেছিলাম E into G into dx, এখন E into R into dx, এবং this is happening inside the space charge region. সো আমাদের রিকম্বিনেশন কারেন্টের জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন করে সেই ভ্যালুটা পাবো, এবং সেই ভ্যালুটা আসলে এই ফর্মের একটা এক্সপ্রেশন দিবে আমাকে। ঠিক আছে, সো ফাইনালি আমরা রেজাল্টটা পাচ্ছি। এখানে আসলে ওই VA/KT না হয় VA/2KT হয়, এবং সেটা কেন হয় সেই আলোচনাটা কিন্তু এখানে তোমার যেখানে বলা আছে, সেটা ডিরাইভেশন করতে গেলেই চলে আসে। সো এটা আমি যেটা বললাম যে তোমাদের এটা যদি অন্য সেকশনে কভার করে থাকে, তাহলে কিন্তু এটা ফাইনাল পরীক্ষার সিলেবাসেও ইনক্লুডেড থাকবে। হ্যাঁ, তো বাট এটা আমি সিলেবাস বই ভাবে লেখা দেখিনি এটার কথা এক্সপ্লিসিটলি, বাট যদি থাকে, যদি অন্য সেকশনে পড়ানো হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই থাকবে। এবং এটা অ্যাকচুয়ালি এটা আমার মতে থাকাটা উচিত, কারণ এটার সাথে বিজেটির আলোচনা আমরা একটু পরে, মানে আমরা যা দেখবো নেক্সট, আজকে হবে না, কালকে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আলোচনাগুলো বিজেটিতে আসবে ঘুরে ফিরে। হ্যাঁ, সো এই হলো আমাদের রিকম্বিনেশন কারেন্টের এক্সপ্রেশন। এবং আমরা যদি তাহলে টোটাল ফরওয়ার্ড বায়াস কারেন্টের কথা বলি, টোটাল ফরওয়ার্ড বায়াস কারেন্ট অ্যাকচুয়ালি তার মানে দুইটা কারেন্টের সাম।
আমরা এতদিন পর্যন্ত ফরওয়ার্ড বায়াস কারেন্ট বলতে আমরা সবসময় বুঝাতাম হলো যে এই যে ফরওয়ার্ড বায়াস অবস্থায় ক্যারিয়ার ডিফিউশন হয়, ডিফিউশনের প্রোফাইল থাকে, সেইটার জন্য যে কারেন্ট হয় সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস কারেন্ট জেডি বলতাম, যেভাবে তোমরা ডিরাইভ করেছিলে। মনে আছে তোমাদের ডিরাইভেশনটা যদি খেয়াল থাকে, এই দুই জায়গাতে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, মানে এই মাঝখানে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, দুটোকে সাম করে যে কারেন্ট পেয়েছিলাম সেই কারেন্টটাই অল থ্রু একই কারেন্ট ফ্লো করবে, সেটা ধরে আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম জেডি। এবং সেই জেডিটার হলো আমাদের আসলে পরিচিত জে এস ইন্টু ই টু দি পাওয়ার ইভিএ বাই কেটি। আমাদের ইভি হ্যাঁ EVA বাই কেটি -1 এই ফর্মের আমরা সবসময় লিখতাম। বাট এখন আমাদেরকে আরেকটা অ্যাডিশনাল কম্পোনেন্টও সবসময় যোগ করে চিন্তা করা উচিত, যদি ইফ উই ওয়ান্ট টু বি রিগোরাস, যেটা হলো রিকম্বিনেশন কারেন্ট। এবং সেই রিকম্বিনেশন কারেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি EVA বাই কেটি না, EVA বাই 2 কেটি এই ফ্যাক্টর অনুসারে এক্সপোনেনশিয়ালি ডিপেন্ড করবে। এবং এখানে যে প্রি ফ্যাক্টর JR0 আছে, সেই প্রি ফ্যাক্টরের মধ্যে ডিপ্লিশন উইথ আছে, ক্যারিয়ার আমাদের মাইনরিটি ক্যারিয়ারের এভারেজ লাইফ টাইম আছে, এবং ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন আছে। সো এই দুটোকে সাম করলে আমরা টোটাল কারেন্ট ডেন্সিটি পাবো। ওকে, সো এই হলো আমাদের জেনারেশন এবং রিকম্বিনেশন কারেন্ট রিলেটেড আলোচনা। তো আজকে আমরা এখানেই আলোচনা শেষ করব, কারণ আমরা নেক্সট ক্লাসে এই যে আলোচনা, সেই আলোচনার বেসিসে যেটা করব, আমাদের ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক মানে বিভিন্ন রকম যে কারেন্টের কম্পোনেন্ট সেগুলো দেখবো, এবং ডায়োডের ফিগার অফ মেরিটস, যে আলফা বিটা এরা কিভাবে ডোপিং এর উপর ডিপেন্ড করবে, কিভাবে বিজেটির লেন্থের উপরে ডিপেন্ড করবে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ফিগার 7.7 এর পরে। ফিগার ও আচ্ছা, একটু আগে যেখানে ছিলাম যাচ্ছি, দাঁড়াও। স্যার চ্যাপ্টার 7 এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। চ্যাপ্টার 7 এর ফিগার 7.7 রাইট, যাচ্ছি। আহ, 7.7 এটা এই ছবি। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার এখানে হচ্ছে যে আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে আমাদের হচ্ছে যে এক্সেস ক্যারিয়ার জেনারেট হচ্ছে, যেগুলোর জন্য হচ্ছে যে আমাদের ইএফএন আর হচ্ছে ইএফপি আসছে। এখন স্যার আমি যদি হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস করি, তাহলে আমার তো হচ্ছে যে না হাইট না, থাকবে। একটু পজ করি, সরি। ওই রিভার্স বায়াস অ্যাপ্লাই করার কারণে তোমার এই দুটো ফার্মি লেভেলের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, যেটা হলো আমাদের রিভার্স বায়াস ভোল্টেজের সমান। বাট এটার সাথে এই এই এদের মধ্যে স্প্লিটিং, এটার সাথে রিকম্বিনেশনের কোনো সম্পর্ক নেই। মানে এটা ভোল্টেজ দিলে অটোমেটিক্যালি ফার্মি লেভেল দুটো আলাদা হয়ে যায়। ইএফএন আর হ্যাঁ হচ্ছে বলো। ইএফপি টা আসছে, এটা তো হলো যে আমার হচ্ছে ডেল এন আর ডেল পি তৈরি হচ্ছে, এইটার জন্যই তো। ডেল এন এবং ডেল পি তৈরি হওয়ার জন্য এফএন এবং এফপি আসছে, এটা বলছো? আচ্ছা জি স্যার। আচ্ছা তুমি আচ্ছা বুঝতে পেরেছি, তুমি হলো কোয়াজি ফার্মি লেভেলের জি স্যার, ইকুয়েশন জি থেকে স্যার, জি তুমি স্যার। বলছো। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি কন্টিনিউ করো, তারপর পুরোটুকু স্যার শুনি। হ্যাঁ এখন আচ্ছা তারপর? এটার মানে তো হচ্ছে যে আমার মানে যদি কজ ফার্মি লেভেলের কনসেপ্ট থেকে আসি, তাহলে তো আমার হচ্ছে যে ডেল পি আর হচ্ছে ডেল এন হচ্ছে জেনারেট হচ্ছে কিছু, হুম, এই জন্য হচ্ছে এফএন আর হচ্ছে এপি আসে। এখন স্যার আমি যদি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, আমার তো এই হাইটটা স্যার হচ্ছে কমতে থাকবে। একটা হুম। টাইমে তো হচ্ছে যে আমার ফ্ল্যাট ব্যান্ড হয়ে যাবে, তখন তো আমার হচ্ছে এফএন আর এফপিটা হচ্ছে একদম কোয়াজি ফার্মি লেভেলের মতনই হয়ে যাবে। বা হচ্ছে যে একটা পিওর এন টাইপ সেমিকন্ডাক্টরের মতন হয়ে যাবে। তখন কি মানে আমি বলবো যে কোনো কিছু জেনারেট হচ্ছে না, আমার হচ্ছে ডেল এন আর ডেল পি আর জেনারেট হচ্ছে না? আচ্ছা তুমি এটা হলো রিভার্স বায়াস কেস। আচ্ছা ফরওয়ার্ড বায়াস কেসে যদি আমরা অ্যাপ্লাই করি, তখন এই জিনিসটা তো আমাদের এরকম হয়ে গেল। তখন আমাদের উল্টা দিকে যাবে, ইএফপি এখানে থাকবে আর ইএফএন উপরে থাকবে, তাই না? এদের মধ্যে তখন হলো আমাদের ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ হলো VA হচ্ছে, তাই না? এটাই তো। জি স্যার। আর আমি কি একটা টাইমে তো বলছি? স্যার ফ্ল্যাট ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা একদম একটা টাইমে যখন এটা ফ্ল্যাট ব্যান্ড হয়ে যাবে, তখনও কিন্তু এদের মধ্যে কিন্তু ফার্মি লেভেলের ডিফারেন্স তো থাকবেই। ফ্ল্যাট ব্যান্ড করার জন্য তোমাকে VA ইজ ইকুয়াল টু VBI পরিমাণ ভোল্টেজ তো দিতেই হবে, রাইট? না হলে কিন্তু ফ্ল্যাট ব্যান্ড হবে না। জি দেখো তুমি স্যার। এখানে তো VA মাইনাস VBI হয়ে গেছে এখন হাইটটা। সরি উল্টা লিখেছি, VBI মাইনাস VA হয়েছে, VBI মাইনাস VA হয়েছে। তো আমি যদি ভোল্টেজটা বাড়াতে থাকি,
তাহলে একসময় VA যখন VBI এর সমান হয়ে যাবে তখন ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশনে পৌঁছে যাবো, তাই না? জি স্যার। স্যার তখন এইটা হ্যাঁ। কি হচ্ছে যে আমরা যখন একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছিলাম যে আমি খালি একটা আলো ফেলছি আমার হচ্ছে ডেলেন জেনারেট হচ্ছে, তখন স্যার এটা একদম সেম সিনারিও হয়ে যাচ্ছে না? তখন এটা তো আর পিএন এর মতন কাজ করতেছে না। ও আচ্ছা, তখন এখানে আর কোনো জাংশন থাকছে না, এটা একটা ও আচ্ছা, তুমি বলছো এটা তাহলে একটা ইউনিফর্ম, মানে একটা সেমিকন্ডাক্টরের মানে এখানে দুটা ব্যান্ড অ্যালাইন্ড হয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গিয়েছে। জি স্যার। আচ্ছা, ওকে। সো এই অবস্থায় তুমি বলছো এখানে কি কোনো ইয়া হবে নাকি, মানে হ্যাঁ, ক্যারিয়ার এটা এক্সেস কি ক্যারিয়ার তখন থাকবে জি নাকি? স্যার। হ্যাঁ, এক্সেস ক্যারিয়ার তো থাকবে। আমি যদি ভোল্টেজ দেই তখন যেটা হবে, আমরা ইয়ার ছবিটা যদি চিন্তা করি, মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন প্রোফাইলের কেসটা চিন্তা করি, তখন তো এখান থেকে ইলেকট্রন খুব সহজে এই পাশে চলে আসতে পারবে, হোলও এই পাশে খুব সহজে চলে যেতে পারবে। স্যার সো তখন এটা তাহলে তো তো পিএন ডায়োড হিসেবে কাজ করবে না, তাই না? পিএন ডায়োড হিসেবে এটা তো তখন আসলে ভালো প্রশ্ন। তখন তো তুমি বলতেছো তাহলে তো সে দুই দিকেই সমানভাবে ইয়া জি করতে স্যার। যে পারবে, তাই না? ফ্লো করতে পারবে না, কিন্তু তুমি যেই না উল্টা দিকে ফ্লো করানোর জন্য তুমি ভোল্টেজ দিবা, তখন তো মানে উল্টা দিকে ফ্লো করানোর জন্য তো তোমার ব্যাটারিকে উল্টা করতে হবে। মানে তুমি যতক্ষণ এই জিনিসটা করে রাখবা, ততক্ষণ তো কারেন্ট সবসময় এইদিকেই যাবে। তাহলে তো হোলও এইদিকে যাবে, ইলেকট্রনও এইদিকে যাবে। তো সেইটা তো তুমি সবসময় ঠিক করে রেখে, মানে এটা তো তুমি তাহলে এইদিকে কারেন্ট ফ্লো করাচ্ছ, দুই দিকে তো একসাথে সে যাবে না। তো সেটা এখনো ইউনিডিরেকশনালি আছে। কিন্তু তুমি যখন মনে করো উল্টা দিকে ফ্লো করাতে গেলে তো ব্যাটারিকে উল্টা করতে হবে, তখন তো আবার সাথে সাথে আগের কন্ডিশনে চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে ফ্ল্যাট টাইপ যখন হয়ে যাচ্ছে, আমি যখন এই পজিশনে নিয়ে যাচ্ছি, তখন তো হুম, এটা হুম। হলো যে ডায়োডের মতন আজ কাজ করতেছে না, ক্যারেক্টারিস্টিক্স তো ডায়োডের মধ্যে থাকতেছে না। হ্যাঁ, ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে তো ডায়ারের মতো নাই, দ্যাটস ট্রু। মানে একদম যখন আমি ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশনে চলে আসছি, তখন এটা সত্যি দেখতে ব্যান্ড ডায়াগ্রামটা ডায়ারের মতো লাগছে না। কিন্তু এই অবস্থায় তো আসলে আমাদের তখন যেটা হবে যে এখানে ইলেকট্রন অনেক বেশি হয়ে যাবে, এখানে হোল, এদিকে হোলের সংখ্যা রিলেটিভলি বেশি হয়ে যাবে। সেই জিনিসটা হবে, ঠিকই আছে। কিন্তু স্টিল দ্য থিং ইজ আ পিএন ম্যাটেরিয়াল, মানে এই পাশটা তো পি ডোপ আর এই পাশটা তো এন ডোপ থাকবেই। সো যেই জায়গাতে ডিপ্লিশন রিজিয়ন, সেই জায়গার বাইরে এই পাশে যখন যাব, সেটাতে স্টিল পি ডোপ ম্যাটেরিয়ালই আছে, কারণ এই পাশে কোয়াজি ফার্মি লেভেল কিন্তু এখনো ভ্যালেন্স ব্যান্ডের কাছেই আছে। এই পাশে কোয়াজি ফার্মি লেভেল কিন্তু কন্ডাকশন ব্যান্ডের কাছেই আছে, এবং এই ট্রানজিশনটা এখানে হয়, সেটা তারা তো মার্জ করে যায়, তাই না? সো এই পাশটা তো পি আছে, এই পাশেও এন আছে, সো স্টিল ইটস আ পিএন জাংশন। আচ্ছা স্যার, এটা ঠিক এখনো আছে। পিএন জাংশনই আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। না, ভালো, তোমার প্রশ্নটা বেশ ভালো, এটা চিন্তা করার মতো। ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন নিয়ে এটা একটা কেস। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের তো 12টা বেজে গেছে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। তোমরা তো তোমাদের ফ্রেন্ড কেউ